আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনাদের সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছে হিমাদ্রি রাহা। শুরুতে জেনে নেব প্রধান শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত। পরিস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান হামাসের। বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে আবারও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ট্রাম্প প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনাকে স্বাগত রাশিয়ার। ভেনেজুয়েলায় নতুন অভিযানের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র এবং উচ্চ ঝুঁকির কারণে কয়েকটি দেশের আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি হিমাদ্রি রাহা। দর্শক, কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে তা কার্যকর নেই। প্রায় প্রতিদিনই ঘটছে সেখানে হামলা এবং পাল্টা হামলা। মার্কিন মধ্যস্থতায় ৬ সপ্তাহের যুদ্ধবিরতি চলার মধ্যে শনিবার অন্তত ২৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গুরুতর আহত আরও ৮৭ জন। এদিকে হামাস বলছে এই পরিস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। হঠাৎ বিস্ফোরণ হচ্ছে, আমরা আতঙ্কগ্রস্ত। আগের মতোই হামলা হচ্ছে। এটা কি যুদ্ধবিরতি চলছে? এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। যুদ্ধবিরতি কার্যকর হলে বলা হলেও ৬ সপ্তাহ ধরে চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। গত ২ বছরের যুদ্ধে নিহতের তালিকায় প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। শনিবার ভোরে গাজায় প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির রিমাল এলাকায়। সেখানে একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটে হতাহতের ঘটনা। এরপর পরে হামলা চালানো হয় দের আল বালাহ ও নুসেরাত শরণার্থী শিবিরে। দের আল বালাহতে একটি বাড়িতে বোমা বর্ষণে ঘটে প্রাণহানি। যে স্থানটিতে হামলা চালানো হয়েছে সেখানে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত পরিবার, শিশু ও বৃদ্ধ মানুষ। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এসব হামলাকে অস্ত্রবিরতির বড় লঙ্ঘন বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। অন্যদিকে ইসরায়েলকে এ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটির দাবি, বারবার যুদ্ধবিরতি ভেঙে গাজার মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করছে ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেই হামলার ভয়ে আতঙ্কে দিন কাটছে আগে থেকে বাস্তুহারা অনেক ফিলিস্তিনির। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্ব রাজনীতির আলোচনা কেন্দ্রে ফিরল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। দীর্ঘ সময় পর এই সংকট সমাধানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রাশিয়া, যদিও একে আপাতদৃষ্টিতে রাশিয়ার জয় হিসেবে ধরা হচ্ছে। তবে রণাঙ্গনে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হলেও রাশিয়ার ক্ষতি বেশি। ৩ বছর আগে ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নিয়ে পুতিন রাশিয়াকে যুদ্ধে ঠেলে দিয়েছিলেন। এখন সময় এসেছে দেখার সেই সিদ্ধান্তের ফল কি হলো রাশিয়ার জন্য। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে। দ্রুত জয়ের আশায় শুরু হওয়া সেই যুদ্ধ এখনও চলছে। এই সময়ে রাশিয়া কেবল সামরিক নয়, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও গভীর সংকটে পড়েছে। এই যুদ্ধের সবচেয়ে বড় আঘাত পড়েছে রাশিয়ার অর্থনীতিতে। পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির ব্যাংকগুলো আন্তর্জাতিক অর্থব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুইফট পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়াকে বাদ দেয় অচল আন্তর্জাতিক লেনদেন। দেশটির অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধের আগে রাশিয়ার অর্থনীতি ছিল শক্তিশালী জ্বালানি রপ্তানির উপর নির্ভরশীল, কিন্তু নিষেধাজ্ঞা ও রপ্তানি সীমাবদ্ধতার কারণে এখন তাদের বৈশ্বিক আয় কমেছে। যুদ্ধের খরচও রাশিয়ার জন্য বিশাল বোঝা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসেব অনুযায়ী এখন পর্যন্ত রাশিয়া সামরিক খাতে ব্যয় করেছে ৬০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এদিকে প্রাণহানি ও যুদ্ধবন্দীদের সংখ্যা নিয়ে মস্কো নীরব থাকলেও পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, রাশিয়ার ২ লাখেরও বেশি সৈন্য হতাহত হয়েছে। অর্থনৈতিক মন্দার সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবেও ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপান সহ প্রায় সব বড় দেশ রাশিয়ার উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা বজায় রেখেছে।
বিশ্বজুড়ে অনেকে এখন প্রশ্ন তুলছেন, এই যুদ্ধে পুতিন আসলে জিতলেন নাকি হারলেন? খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আবারও সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের 28 দফা চূড়ান্ত প্রস্তাব নয়। এর আগে শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনের প্রেসিডেন্টকে 27 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। শনিবার আফ্রিকা জোহানেসবার্গে G20 সম্মেলনে ইউরোপ, কানাডা ও জাপানের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, প্রস্তাবের টেকসই শান্তির জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক থাকলেও সীমান্ত পরিবর্তন, ইউক্রেনের সেনাবাহিনীর ওপর সীমা আরোপের মতো অংশগুলো উদ্বেগজনক। এরপরই শনিবার সাংবাদিকদের প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যুদ্ধ যেভাবেই হোক শেষ করতে হবে, তবে এটি তার চূড়ান্ত প্রস্তাব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন অপসারণের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ হয়েছে। রিমুভ দ্য রেজিম স্লোগানে লিঙ্কন মেমোরিয়ালের সামনে সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শহরের রাস্তায় মিছিল করেন। গ্রাসরুট সংগঠন রিমুভাল কোয়ালিশন এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা শহরের রাস্তায় প্রায় ঘণ্টাব্যাপী মিছিল করেন। বক্তারা বলেন, দেশকে সাংবিধানিক সংকট থেকে বাঁচাতে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো জরুরি। ওয়াশিংটনের এই বিক্ষোভের পর দেশ জুড়ে আরও সমাবেশের ডাক দিয়েছেন আয়োজকরা। এর মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী, যদিও হোয়াইট হাউস এসব দাবিকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছে। ভেনেজুয়েলায় সামনের দিনগুলোতে নতুন অভিযান শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। 4 জন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রথম ধাপ হিসেবে গোপন অভিযান শুরুর সম্ভাবনাই বেশি। এর মধ্যে ভেনেজুয়েলার আকাশসীমায় উচ্চ ঝুঁকি থাকার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে অনেক দেশ। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ক্যারিবীয় সাগরে একের পর এক মার্কিন রণতরীর উপস্থিতি এবং ছোট নৌযানে সামরিক অভিযানের ঘটনা দুই দেশের মধ্যে এক ধরনের ছায়াযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে বড় ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। রয়টার্স জানায়, আগামী কয়েকদিনের মধ্যে মাদুরো সরকারের বিরুদ্ধে নতুন অপারেশন শুরু করার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন, যা হতে পারে একটি গোপন সামরিক কার্যক্রম। যদিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে পেন্টাগন ও CIA নীরব রয়েছে, তবে হোয়াইট হাউস জানিয়েছে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সব ধরনের সক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত আছেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাদকের প্রবেশ রুখতে যে কোনো ধরনের শক্তি ব্যবহার করতে প্রস্তুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, এ সকল পদক্ষেপের মধ্যে অন্যতম হল মাদুরো সরকারকে উৎখাতের প্রচেষ্টা। তবে বরাবরই যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দাবি, কোনো মাদক চক্রের সঙ্গে জড়িত নয় তার সরকার, বরং ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করতে চাইছে ওয়াশিংটন। এদিকে চলমান এই উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলার আকাশসীমায় বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। ট্রাম্পের সকল পদক্ষেপে প্রেসিডেন্ট মাদুরোর উপরে চাপ বাড়ানোর লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এ সংকট সামরিক সংঘাতের দিকে যাবে নাকি আলোচনার টেবিলে বসবে দুই দেশ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জের বলসোনারোকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সুপ্রিম কোর্ট বলছে তিনি পালানোর চেষ্টা করতে পারেন, এমন আশঙ্কা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় নিজ বাসভবন থেকে শনিবার ভোরে গ্রেপ্তার হন দেশের সাবেক প্রেসিডেন্ট জের বলসোনারো। সুপ্রিম কোর্টের অনুমতিতে প্রিভেন্টিভ অ্যারেস্ট কার্যকর করে দেশটির ফেডারেল পুলিশ। আদালত বলছে তার ইলেকট্রনিক ট্যাগে অস্বাভাবিক সিগন্যাল পাওয়া গেছে। তবে তার আইনজীবীরা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, পালানোর কোনো পরিকল্পনাই ছিল না তার, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বলসোনারোকে অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগের মামলায় 27 বছর 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। কয়েকদিন ধরে তিনি জামিনে মুক্ত ছিলেন। তাকে আবারও গ্রেপ্তার করায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শনিবার তীব্র শীতের মধ্যে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। নারীর প্রতি ভয়াবহতা মোকাবেলায় সঠিক পদক্ষেপ গ্রহণ এবং তহবিল বরাদ্দের দাবি জানান বিক্ষোভকারীরা।
গ্রেট ফেমিনিস্ট আয়োজিত 7টি সংগঠনের এই বিক্ষোভে রাজধানী জুড়ে ব্যানার স্লোগান দিয়ে নেচে গিয়ে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। অন্যান্য শহরেও তীব্র শীতের মধ্যে কয়েকশো মানুষ বেগুনি রঙের পোশাকে বিক্ষোভে অংশ নেন। পার্লামেন্ট পুনর্বহালের দাবি তুলেছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। স্থানীয় সময় শনিবার কাঠমান্ডুতে কমিউনিস্ট পার্টির সমাবেশে প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার আহ্বান জানান। শনিবার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম সমাবেশে যোগ দেন ওলি। সমাবেশে লাল পতাকা নিয়ে উপস্থিত হন সমর্থকরা। বলেন, বর্তমান অচলাবস্থা কাটাতে একমাত্র সমাধান সংসদ পুনর্বহাল। তিনি অভিযোগ করেন, জনগণের ইচ্ছে উপেক্ষা করে রাষ্ট্র চলছে, তার প্রেসিডেন্টের সিদ্ধান্ত দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তরুণদের জাগরণকে সমর্থন জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তরুণদের দাবির প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। গেল 9 সেপ্টেম্বর দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন ওলি। জেনজিরা কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামলে প্রথম দিনের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। শক্তিশালী ঘূর্ণিঝড় ফিনার আঘাতে লন্ডভন্ড অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল ডারউইন। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 205 কিলোমিটার। রবিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া ব্যুরো। শনিবার রাতে ডারউইনের উপর দিয়ে বয়ে যাওয়ার পর রবিবার ঝড়টি শহর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সতর্কতা জারি রয়েছে। ঘূর্ণিঝড় ফিনার প্রভাবে আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ডারউইনের অন্তত 1,40,000 বাসিন্দাকে। খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎবিহীন বহু মানুষ। ঝড়ের আঘাতে বাড়িঘর ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে যোগাযোগ বিঘ্নিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চলছে এখন। অস্ট্রেলিয়ার কোগ্রাহর হগবেন পার্কে যেন রূপকথার বাগান। চারপাশে ছড়িয়ে থাকা জাকারান্ডার বেগুনি ফুলে আকাশ বাতাস মিশে গেছে এক রঙিন আবহে। জাকারান্ডার বেগুনি রঙে সাজানো এই পার্কে অনুষ্ঠিত হলো প্রতীক্ষিত সামাজিক উৎসব জাকারান্ডা বিলাস 2025। অস্ট্রেলিয়া ইনকের আয়োজনে বহু সংস্কৃতির এই মিলনমেলা পরিণত হয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক প্রাণবন্ত উৎসবে। বিকেল থেকে সন্ধে পর্যন্ত চলা এই বিশেষ অনুষ্ঠান যেন হয়ে ওঠে বহু সংস্কৃতির মিলন মেলায়। জাকারান্ডার রঙে রাঙানো পার্কের প্রাকৃতিক সৌন্দর্য আর সাংস্কৃতিক আবহ মিলেমিশে তৈরি করে এক অনন্য বিকেল। বাংলাদেশের ঐতিহ্য, প্রবাসী কমিউনিটির বন্ধন এবং বহু সংস্কৃতির সৌন্দর্যকে সামনে এনে এই আয়োজন গত 8 বছর ধরে প্রবাসী জীবনে এক নতুন মাত্রা যোগ করে চলেছে। আয়োজক তিশা তানিয়া জানান, জাকারান্ডা বিলাস 2025-এর মূল লক্ষ্য ছিল কমিউনিটির মানুষদের একত্রিত করা এবং বহু সংস্কৃতিকে এগিয়ে নেয়া। অনুষ্ঠানের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্ব। বক্তব্য রাখেন শ্যাডো মিনিস্টার, মার্ক করে এমপি, ডেপুটি মেয়র, সাবেক কাউন্সিলর সহ আরও অনেকে। তাদের উপস্থিতি আয়োজনে মর্যাদা যোগ করে আর তাদের প্রশংসা প্রতিধ্বনিত হয়েছিল সাংস্কৃতিক ঐক্য ও কমিউনিটির শক্তিকে তুলে ধরার আহ্বানে। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন এই প্রাণবন্ত আয়োজনে। কোগ্রাহার হগবেন পার্কে জাকারান্ডার রঙে রাঙানো এই মোহনীয় আয়োজন প্রমাণ করে সংস্কৃতি ও কমিউনিটির বন্ধনই পারে প্রবাস জীবনে নতুন মাত্রা যোগ করতে। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, ডিবিসি ওয়ার্ল্ডে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।